এবার হাসিনাকে কোথায় পাঠাচ্ছে ভারত? হত্যা ও পুশিন করে ভারত সীমান্তকে অস্থির রাখতে চাইছে। এবং সর্বশেষ জানাবো, হাজারো ভারতীয় মুসলিমদের আর্তনাদ শুনছে না মোদী সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার হাসিনাকে কোথায় পাঠাচ্ছে ভারত? দিল্লির অভিজাত এলাকায় একটি নিঃশব্দ ফ্ল্যাট, সেখানে এখন কার্যত গৃহবন্দী বাংলাদেশের এক সময়ের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় গোয়েন্দাদের কড়া পাহারায় থাকা এই ঠিকানাটি এখন আর কেবল রাজনৈতিক আশ্রয়স্থল নয়, বরং উপমহাদেশীয় রাজনীতির এক নতুন সংকেত চিহ্ন। একসময় যাকে দিল্লির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে আখ্যা দেওয়া হতো, সেই শেখ হাসিনা এখন মোদী প্রশাসনের জন্য এক বিব্রতকর নাম। ভারতে তার অবস্থান নিয়ে কেউ কিছু বলছে না খোলাখুলি, কিন্তু সকলেই জানে দিল্লি এখন তাকে রাখতে চায় না, আবার সরাসরি ত্যাগও করছে না। সূত্র বলছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারাও আজ শেখ হাসিনার নাগালে নেই। লন্ডন থেকে ভারতে পাড়ি দেওয়া হাসান মাহমুদ 3 সপ্তাহ ধরে একবার দেখা পাওয়ার অপেক্ষায়, কিন্তু কোনো সাড়া নেই। এমনকি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ফিরিয়ে দেওয়া হয়েছে। ভারত এখন এক কৌশলগত বাস্তববাদী অবস্থানে। মুখে কিছু না বললেও তারা নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারকে কার্যত মেনে নিয়েছে। তবে সম্পর্ক এখনও ঠান্ডা। সীমান্তে পুশিন, গোলাগুলি, চিকিৎসা ভিসায় নিষেধাজ্ঞা, সব মিলিয়ে জমে থাকা বরফ গলছে না। বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় কূটনীতিক এখনও কার্যকর সংলাপ শুরু করতে পারেননি। বিশ্লেষকরা বলছেন, ভারত গত 15 বছর ধরে আওয়ামী লীগকে একমাত্র ভরসা মনে করে বড় কূটনৈতিক ভুল করেছে। এখন তারা বিকল্প খুঁজছে, তবে সেটা সহজ কাজ নয়। ডক্টর ইউনূসের সরকার এখনও পুরোপুরি স্থিতিশীল না হলেও একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা করছে। ভারত আপাতত অপেক্ষায়। তাদের প্রত্যাশা, বাংলাদেশে অন্তত একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে। আজ শেখ হাসিনা আর কেবল এক রাজনীতিক নন, তিনি হয়ে উঠেছেন একটি অনাকাঙ্ক্ষিত বাস্তবতা। ভারত তাকে ছুঁতে চায় না, আওয়ামী লীগও প্রবেশ করতে পারছে না, জনগণের সাথেও সম্পর্ক ছিন্ন প্রায়। মিত্রের ছায়ায় যাত্রা শুরু করা এই নেত্রী এখন সেই মিত্রের কাছে পরিত্যক্ত। শেষমেশ প্রশ্ন রয়ে যায়, হাসিনা কি ফিরতে পারবেন, নাকি ইতিহাস তাকে এক প্রান্তিক পাতায় লিখে রাখবে, যেখানে লেখা থাকবে স্বৈরাচারকে শেষমেশ তার মিত্ররাও ত্যাগ করে। হত্যা ও পুশিন করে ভারত সীমান্তকে অস্থির রাখতে চাইছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলি ও নির্যাতনে বাংলাদেশে নিহত হওয়ার ঘটনা অব্যাহতই শুধু নয়, আরও বেড়েছে। সর্বশেষ ফেনী সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 জন বাংলাদেশি নিহত এবং 1 জন আহত হয়েছেন। এর আগে 19 জুলাই সুনামগঞ্জ সীমান্তে 1 জন ও দিনাজপুর সীমান্তে অপর 1 জন বাংলাদেশি নিহত হয়েছে। এর 2 দিন আগে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত থেকে 3 জন বাংলাদেশিকে উঠিয়ে নিয়ে গেছে বিএসএফ। এভাবে প্রায় প্রতি মাসে বিএসএফ এর হত্যা, নির্যাতন, অপহরণের শিকার হচ্ছে বাংলাদেশের সীমান্ত নাগরিকেরা। তাদের জানমালের এতটুকু নিরাপত্তা নেই। সীমান্তে বিএসএফ এর দৌরাত্ম্য অব্যাহত আছে শুরু থেকেই, তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই দৌরাত্ম্য বেড়েছে। পর্যবেক্ষকদের মতে, ভারতের দাস হাসিনার সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়ার পর সীমান্তে বিএসএফ রীতিমতো বেপরোয়া হয়ে উঠেছে। যতদূর জানা গেছে, অন্তর্বর্তী সরকারের 11 মাস সময়ে অন্তত 34 জন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে বিএসএফ এর হাতে 2024 সালে 30 জন এবং 2023 সালে 31 জন নিহত হয়। গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার তথ্য মতে, স্বৈরাচারের 15.5 বছরে কমপক্ষে 600 বাংলাদেশি নিহত এবং 700-র বেশি আহত হয়েছে। তখন অবশ্য সীমান্তে হত্যা, নির্যাতন, অপহরণ, অনুপ্রবেশের বিরুদ্ধে খুবই কম প্রতিবাদ জানানো হয়েছে। এতে বিএসএফ স্বরাজ পেয়ে যাচ্ছে, তাই করার সুযোগ পেয়েছে। যখন তখন বাংলাদেশিদের উপর গুলি চালিয়ে বিএসএফ সদস্যরা টার্গেট প্র্যাকটিস করেছে। এখন তো সীমান্তে অস্থিরতা ও উত্তেজনা জিইয়ে রাখার জন্য পরিকল্পিতভাবে বিএসএফ হত্যা সহ নানা রকম দুষ্কর্ম করছে। এখন বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি আগের মতো নতজানু নয়, তবে তারা বিএসএফ এর উস্কানিতে প্ররোচিত হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময়ে বিএসএফ এত বাংলাদেশি হতাহত করলেও বিজিবি কিন্তু একটাও গুলি ছোড়েনি বা একজন ভারতীয়কেও হত্যা করেনি। এই ক্ষেত্রে বিজিবির সদস্যরা সংযম এবং মানবিকতার পরিচয় দিয়ে যাচ্ছে। বিজিবি ক্ষেত্র বিশেষে বিএসএফ এর আগ্রাসী তৎপরতা ও অপকর্মের উচিত জবাব দিলেও সীমা অতিক্রম করছে না। এই কারণেই সীমান্ত উত্তেজনার সংঘাতে রূপ নিতে পারেনি।
বিএসএফ সীমান্তে হত্যা ও অপকর্ম জোরদার করার পাশাপাশি পুশিন কার্যক্রম শুরু করেছে, যা কয়েক মাস ধরে লাগাতার চলছে। বলা হচ্ছে, যাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে তারা ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশি, কিন্তু ভারতের এই দাবি সঠিক নয়। এর আগেও বিভিন্ন সময় অনুপ্রবেশকারী বলে সীমান্ত দিয়ে নারী পুরুষ শিশুদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত দেখা গেছে যাদের ঠেলে দেওয়া হয়েছে তারা বাংলাদেশি নয়, ভারতীয় নাগরিক। এবারও সেই অভিজ্ঞতারই পুনরাবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে। যাদের ঠেলে দেওয়া হয়েছে বা হচ্ছে তারা ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার অধিবাসী। তাদের অপরাধ, তারা মুসলমান ও বাংলা ভাষাভাষী। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়, বাংলাদেশি বলে ভারতীয় নাগরিকদেরই বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে কিছু রোহিঙ্গা নাগরিক শামিল আছে বলে জানা গেছে। কোনো দেশের প্রতিবেশী অন্য কোনো দেশের নাগরিকদের অনুপ্রবেশ ঘটলে কিভাবে তাদের দেশে ফেরত পাঠাতে হবে তার আন্তর্জাতিক নিয়ম কানুন আছে। ভারত সেই নিয়ম কানুনের তোয়াক্কা করছে না, জোর করে অথবা জোড়া পথে তাদের ঠেলে দিচ্ছে। রোহিঙ্গাদের তো মিয়ানমারে ঠেলে দেওয়ার কথা, বাংলাদেশে কেন? জানা গেছে, চলতি বছরের 7 মে থেকে এ পর্যন্ত 2000-এর বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। এই মানুষগুলো বাংলাদেশের জন্য বোঝা ও অস্বস্তির কারণ। বাংলাদেশকে বিপাকে বা বেকায়দায় ফেলার জন্যই পুশিনের খেলা শুরু করা হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। ভারত কতটা অমানবিক ও নিষ্ঠুর এই ঘটনায় তারও প্রমাণ মেলে। বাংলাদেশের বক্তব্য এক্ষেত্রে অত্যন্ত স্পষ্ট। বিভিন্ন রাজ্য থেকে জোর করে ধরে এনে সীমান্তে জড়ো করা মানুষগুলো যদি বাংলাদেশি হয়, তাদের নিতে বাংলাদেশের কোনো আপত্তি নেই। আন্তর্জাতিক রীতি নিয়ম মেনে তাদের পাঠাতে হবে, অন্যথায় তারা গ্রহণযোগ্য হবে না। ঠেলে দেয়া মানুষগুলো যখন দাবি করছে তারা ভারতীয়, তখন বাংলাদেশ তাদের নেবে কেন? পুশিনের ঘটনা ভারতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। ভারতের বাংলাভাষী মুসলমানদের এভাবে হেনস্থা, নির্যাতন ও রাষ্ট্রহীন, নাগরিকত্বহীন করার চক্রান্ত রুখতে শুভ বুদ্ধি সম্পন্ন ভারতীয়দেরই এগিয়ে আসতে হবে। হিউম্যান রাইটস ওয়াচ স্পষ্ট বলে দিয়েছে, ভারতীয় বাঙালি মুসলমানদেরই ঠেলে পাঠানো হচ্ছে বাংলাদেশে। সীমান্তে হত্যাকাণ্ড সহ নানা অপকর্ম যেন বিএসএফ এর মাধ্যমে করা হচ্ছে, তেমনি পুশিনের কাজও তাকে দিয়েই করা হচ্ছে। সীমান্তে বিনা কারণে গুলি ছোড়া, বিস্ফোরণ ঘটানো, ড্রোন ওড়ানো এবং উস্কানিমূলক কাজও করা হচ্ছে। অবৈধ বেড়া বা বাঁধ নির্মাণ, বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ, ভূমি দখলের অপচেষ্টা প্রভৃতি বেড়ে চলেছে। স্মরণ করা যেতে পারে 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের দিনাহাট সীমান্তে কিশোরী ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করার ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। ওই সময় হিউম্যান রাইটস ওয়াচ বিএসএফকে একটি ঘাতক বাহিনী হিসেবে অভিহিত করেছিল। বিএসএফ এর ঘাতক চরিত্র এখনো বহাল আছে। সীমান্ত হত্যার বিচার না হওয়াই এর কারণ বলে পর্যবেক্ষকরা মনে করেন। ফেলানী খাতুনদের হত্যার বিচারের নামে হয়েছে প্রহসন, হত্যাকারীর কোনো শাস্তি হয়নি। বাংলাদেশ বারবার সীমান্ত হত্যার বিচার দাবি করেছে, ভারত তাতে কর্ণপাত করেনি। শীর্ষ রাজনৈতিক পর্যায়ে সীমান্তে হত্যা বন্ধে আলোচনা হয়েছে। বিএসএফ, বিজিবির শীর্ষ পর্যায় থেকে বিভিন্ন পর্যায়ে কত আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে তার ইয়ত্তা নেই। সব আলোচনাতেই সিদ্ধান্ত হয়েছে শূন্য হত্যাকাণ্ড নিশ্চিত করা হবে। আজ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হয়নি। ভারত ইচ্ছাকৃতভাবে সীমান্তে উত্তেজনা, অস্থিরতা বহাল রাখতে চায়। এটা সৎ প্রতিবেশী সুলভ কোনো আচরণ না। দুদেশের পারস্পরিক সুসম্পর্ক অক্ষুণ্ণ রাখতে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য। ভারত কতদিনে এটা উপলব্ধি করবে সেটাই প্রশ্ন। বাংলাদেশকে অবশ্যই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। বিজিবিকে সেভাবে আধুনিক ও নিরাপত্তা সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। হাজারো ভারতীয় মুসলিমদের আর্তনাদ শুনছে না মোদী সরকার। ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়ার শহর জুড়ে এখন শুধুই হাহাকার আর ধ্বংসস্তূপ। ভাঙচুরের চিহ্ন ছড়িয়ে আছে শহরের খোলা জমিনে। সেই ধ্বংসস্তূপের পাশে অস্থায়ীভাবে টিকে আছে প্লাস্টিকের তাঁবুগুলো, যেগুলোর নিচে আশ্রয় নিয়েছেন শত শত বাস্তুচ্যুত মুসলিম নারী, পুরুষ এবং শিশু। তাদের অভিযোগ, নাগরিকত্বের সমস্ত বৈধ প্রমাণ থাকা সত্ত্বেও আসামের বিজেপি সরকার তাদের ঘরবাড়ি কুড়িয়ে দিয়েছে। উচ্ছেদের নামে তাদের বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ বাস্তবে এদের অধিকাংশই বহু প্রজন্ম ধরে আসামের বাসিন্দা এবং ভারতীয় নাগরিক। সরকারি ভাষ্যে বলা হচ্ছে এই অভিযান বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে, কিন্তু মানবাধিকার সংস্থাগুলোর দাবি এই অভিযানের টার্গেট হচ্ছে জাতিগত বাঙালি মুসলিমরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, ওরা বলে আমরা বাংলাদেশি, কিন্তু কেন? আমাদের কাছে সব প্রমাণ আছে, আমাদের বাবাদের দাদাদের নাগরিকত্বের কাগজ আছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।